অপরাধে কেবল মালিকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর দায়িত্বের খাতিরে মালিকের সাথে কারাবরণ করার নজির ইতিহাসে বিরলই বলা যায়। কিন্তু এমন ইতিহাসই করলেন বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা। বেগম খালেদা জিয়ার ম্যাডামের গৃহকর্মী দীর্ঘ 16 বছর হিসাবে কাজ করছেন, যার নাম হচ্ছে ফাতেমা। আজ আমরা ফাতেমার নিজ গ্রামের বাড়িতে চলে আসলাম। আমার আম্মু সেখানে থাকছে, এটা জেনে আমাদের কাছে খুব ভালো লাগছে। আমাদের গর্বের বিষয় হচ্ছে এটা। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপরিহার্য নাম হয়ে উঠেছেন ফাতেমা বেগম, একজন মহিয়সী নারী যিনি দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসেবে নীরবে দায়িত্ব পালন করে এসেছেন। তার এই নিষ্ঠা, আনুগত্য এবং অবদানের স্বীকৃতি হিসেবে এবার শোনা যাচ্ছে উল্লেখযোগ্য এক পুরস্কারের খবর। গুঞ্জন উঠছে ফাতেমা বেগমের কন্যা শিগগিরই সরকারি চাকরি লাভ করতে চলেছেন। বেগম খালেদা জিয়ার ম্যাডামের গৃহকর্মী দীর্ঘ 16 বছর হিসাবে কাজ করছেন, যার নাম হচ্ছে ফাতেমা। আজ আমরা ফাতেমার নিজ গ্রামের বাড়িতে চলে আসলাম। ফাতেমা এখানে আছেন কিনা আমরা একটু এখানকার যারা রয়েছেন, ভাইয়া একটু দাঁড়াবেন। আচ্ছা, এই যে দীর্ঘ 16 বছর যাবত, একটু সামনে আসেন, দীর্ঘ 16 বছর যাবত বেগম খালেদা জিয়া ম্যাডামের গৃহকর্মী হিসাবে কাজ করছেন ফাতেমা। তাদের বাড়িটা কোনটা? এই বাড়িটা? এই বাড়িটা চলেন। আপনি কি হয়? ফুফু আমার। আপনার ফুফু? আপনার? আচ্ছা, সবারই ফুফু। চলেন আমরা সেই বাড়িতে একটু যেতে চাই। আসলে উনি আছেন কিনা বাড়িতে বা সেই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। আর ওনার ছেলে মেয়ে কয়জন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আজ আমরা কোথায় রয়েছি? দ্বীপ জেলার ভোলার সদর উপজেলার কোন জায়গাটা? কাচিয়া ইউনিয়ন। আচ্ছা, কাচিয়া ইউনিয়ন। চলেন আমরা একটু যেতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ 16 বছর যাবত কিন্তু গৃহকর্মী হিসাবে কাজ করতেছিলেন। আমরা এখানে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনার পরিচয়টা? আমার নাম রফিকুল ইসলাম। আর উনি, আপনি কি হন? আমি রিয়া, আমি ফাতেমার মেয়ে। ও আচ্ছা আচ্ছা, আপনি ফাতেমার মেয়ে। আচ্ছা, আমি হচ্ছে আগে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বেগম খালেদা জিয়া ম্যাডামের বাড়িতে দীর্ঘ 16 বছর যাবৎ ফাতেমা কাজ করছেন গৃহকর্মী হিসাবে। আপনার কি হয়? আমার মেয়ে। আপনার মেয়ে? আপনার মেয়ে কি বড় মেয়ে? বড় মেয়ে। উনি কত বছর যাবৎ কাজ করতেছেন? উনি কাজ করতে আসে 16 বছর। 16 বছর যাবৎ? আচ্ছা, এই 16 বছর যাবৎ গৃহকর্মী হিসাবে কাজ করতেছেন। বেগম খালেদা জিয়া ম্যাডাম যখন কারাবন্দিতে ছিলেন তখন থেকে? তার আগে থেকে কারাবন্দি হিসাবে তখন ফাতেমা কোথায় ছিল? জেলখানায়। একসঙ্গে দেখছেন, ভালোবাসা দেখছেন, এটার নামই হচ্ছে ভালোবাসা। দেখেন, একজন গৃহকর্মী বিশ্বাসের সাথে কাজ করেছিলেন দীর্ঘ 16 বছর। যখন বেগম খালেদা জিয়া ম্যাডাম কারাবন্দিতে ছিলেন তখনও কিন্তু একসঙ্গে সেই গৃহকর্মী ফাতেমা সেই কারাবন্দিতে ছিলেন, ওখানে দেখাশোনা করছিলেন। আমরা একটু কথা বলতে চাই। ফাতেমার যে বড় মেয়ে রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলতে চাই। আপনার নামটা? আমার নাম জাকিয়া ইসলাম রিয়া। জাকিয়া ইসলাম রিয়া, একটু ক্যামেরা তাকাবেন। আপনি কিসে পড়ালেখা করছেন? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি। দীর্ঘ 16 বছর আম্মুর সাথে ঈদ করতে পারিনি। বাবা নাই, আম্মুকে তো মনে পড়বেই। বাবা কত বছর আগে চলে গেছেন? আমার বাবা মারা গেছে প্রায় 17 বছর। আপনার বয়স কত? 18। তার মানে আপনি যখন নাবালক তখনই আপনার বাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। বাবার জন্য তো মাঝে মাঝে খুবই খারাপ লাগে। হ্যাঁ, অনেক খারাপ লাগে। সব বাবারা, সব মেয়েরা বাবার সঙ্গে ঈদ করে, কিন্তু আপনি সেটা ভাগ্যবান নাই। আপনার ছোট ভাই কি করে? আমার ছোট ভাই পড়াশোনা করে, ও এবার ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ পড়ে। দেশ এবং জনগণের জন্যই, বিএনপিকে ধরে রাখার জন্য, জাতীয় ঐক্য তৈরি করার জন্য তিনি রাজনীতিতে আসলেন। এখানে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা, সালাম। আসলে আজকে স্মৃতিতে অম্লান যার কথা বললেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন মহিষী নারী, যিনি দেখিয়ে দিয়ে গেছেন সংগ্রামের মধ্যে দিয়ে যে অর্জন, সেই অর্জন, তার সেই ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে যেভাবে তিনি শুধুমাত্র জনগণের পক্ষ নিয়ে কথা বলে আজকে বিরাট শ্রদ্ধা নিয়ে সমগ্র বাংলাদেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যম বলেন সারা বিশ্বে তিনি একটা ইতিহাস সৃষ্টি করে গেছেন। এবং আমি সত্যি গর্বিত এই কারণেই যে এই রাজনৈতিক নেতৃত্বের সাথে আমি কাজ করতে পেরেছি। আমি যখন উনি প্রথম রাজনীতিতে আসেন, সেটা হলো শহীদ জিয়া যখন চলে যান আর কি পৃথিবী থেকে,
সেই সময় তার আগে কিছু কিছু মুহূর্তে ওনার সাথে পরিচয় হয়েছে, তখন তিনি ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী। সেই হিসাবে পরিচয় ছিল, এবং ওনার যে ব্যবহার, যে চমৎকার একটা ওনার সরলতা, এবং তিনি যেভাবে মানুষকে আপন নিতে পারতেন, সেই সময় তাকে আমরা অসম্ভবভাবে মুগ্ধের মতন তাকে ভালোবাসতাম। পরবর্তীতে যখন তিনি আসলেন, রাজনীতিতে জয়েন করলেন, বাধ্য হলেন, কারণ উনি তখন দেশ এবং জনগণের জন্যই, বিএনপিকে ধরে রাখার জন্য, জাতীয় ঐক্য তৈরি করার জন্য তিনি রাজনীতিতে আসলেন। এবং তার সঙ্গে আমার অনেক স্মৃতি। এই কারণে আপনারা জানেন যে উনি বোধহয় 81 সনে শহীদ রাষ্ট্রপতি আমাদের শহীদ হন। পরবর্তীতে 83-82 উনি জয়েন করেন রাজনীতিতে, এবং তারপর থেকে কিন্তু উনি লড়াই করেন, শুরু করে দেন একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, যারা বহুদলীয় গণতন্ত্র ছিন্ন করে সেই সময় এরশাদ এবং তার গং কিভাবে দেশকে অন্যদিকে নিয়ে যাচ্ছিল, গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস। এবং সেই পুরা আন্দোলনের মধ্যে আমরা ছিলাম তার সাথী এবং সহযোগী কর্মী হিসেবে ছিলাম। এবং তার যে দৃঢ়চেতা, যে প্রত্যয়, এবং তার সবচেয়ে নেতৃত্বে বড় গুণ হলো তার দৃঢ়চেতা এবং সিদ্ধান্ত নেওয়ার দূরদৃশ্যতা। বেগম জিয়ার নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটি বেশ ভালোভাবেই করে নিয়েছে বিএনপি। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপি সফলতার সঙ্গে এই জানাজা অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বেশ একটা সফল রাজনীতি শেষ করেছে। তারেক রহমান এবার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে 220টি আসন নিয়ে ক্ষমতায় বসবেন, এটা একেবারেই পাকাপাকি হয়ে গেছে বলা যায় বেগম খালেদা জিয়ার জানাজার পর থেকে। কিন্তু এই জানাজাকে কেন্দ্র করে বিএনপি রাজনীতিতে যেমন বিজয়ী হয়েছে, তেমনি বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির সামনে দেশের রাজনীতিতে একটি শান্তি সংস্কৃতি প্রতিষ্ঠারও সুযোগ তৈরি হয়েছিল। 21শে আগস্টের গ্রেনেড হামলাকে কেন্দ্র করে যে বিভাজনের রাজনীতি বিএনপি শুরু করেছিল, তার নগ্ন ফলাফল আমরা বিগত 17 বছর যাবৎ দেখছিলাম। বেগম জিয়ার মৃত্যুর পর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় যে রাজনৈতিক শিষ্টাচার আর সৌহার্দ্যের পথটি উন্মোচন করেছিলেন শোকবার্তা আর বেগম জিয়াকে সম্মান দেখিয়ে, তা বিএনপি এই জানাজা অনুষ্ঠানে ন্যাক্কারজনকভাবে অস্বীকারই শুধু করেনি, বরং আওয়ামী লীগের এই সৌজন্যতার জবাবে তাদের দিকে ছুড়ে দিয়েছে হিংসা, বিদ্বেষ আর ভয়ঙ্কর আক্রমণাত্মক চেহারাটাই বিএনপি জাতিকে দেখিয়েছে। বিএনপি রাজনৈতিকভাবে জিতেছে, কিন্তু জেতার চেয়েও হেরেছে বেশি। আসুন আরো বিস্তারিত জানা যাক এই জানাজা রাজনীতিকে কেন্দ্র করে কি কি ঘটেছে তা নিয়ে। বেগম জিয়ার মৃত্যু এবং জানাজাকে কেন্দ্র করে কোথাও যে সামান্য রাজনীতির অনুপস্থিতিও ছিল না, সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি, পাকিস্তানের স্পিকারের উপস্থিতি এবং আরো যারা উপস্থিত হয়েছেন, সব মিলিয়ে একটি বেশ আন্তর্জাতিক রাজনীতিও হয়ে গেছে এখানে। তবে জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটা যেন আর ঢেকে রাখতে পারেনি বিএনপি। যদিও জানা যায় এমন একটি আয়োজন যেখানে শত্রুও আসে, প্রতিদ্বন্দ্বীও মাথা নত করে দাঁড়ায়, কারণ মৃত্যু রাজনীতির ঊর্ধ্বে। এই সামাজিক সমঝোতাটুকুই সভ্যতার শেষ রেখা। খালেদা জিয়ার জানা যায় সেই রেখাটি সচেতন ভাবেই লঙ্ঘন করা হয়েছে। আপনার কি মনে হয় এই যে লঙ্ঘনের বিষয়টি বললাম, এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে? আমার বিশ্বাস না। এই কাজটি খুব ভালোভাবে প্ল্যান করেই করেছে বিএনপি, এবং সিদ্ধান্ত নিশ্চিতভাবেই রাজনৈতিক সিদ্ধান্ত। নইলে যে ভাষায়, যে বয়ানে, যে ভঙ্গিতে বিএনপির বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান, যিনি এখন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হয়েছেন, তার লিখিত বক্তব্য পাঠ করেছেন, তা জানাজার ভাষা নয়, তা ছিল নিখাত রাজনৈতিক মঞ্চের ভয়ঙ্কর উচ্চারণ। আরো স্পষ্ট করে বললে এটি ছিল প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া যে সৌজন্য এখানে অপ্রাসঙ্গিক, ক্ষমতার পালাবদলে কে কোথায় দাঁড়িয়ে আছে সেটাই মুখ্য, এখন তোমরা ক্ষমতার বাইরে, আমাদের হাতে ক্ষমতা। এই পুরো বক্তব্যটা যদি আপনি বিশ্লেষণ করেন, আপনার এটাই মনে হবে তারেক রহমান তার মায়ের ঋণ পরিশোধের আর মায়ের করা অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে বক্তব্য শেষ করলেও দল হিসাবে বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খানের বক্তব্যটিকে কোনোভাবেই আপনি রাজনীতির বাইরে রাখতে পারবেন না, চাইলেও পারবেন না। নজরুল ইসলাম খান যেভাবে খালেদা জিয়ার মৃত্যুকে হত্যা আখ্যা দিয়ে তার দায় সরাসরি শেখ হাসিনার ঘাড়ে চাপালেন, তা রাজনৈতিক বক্তব্য হিসেবেও চরম। সার্বজনীন শোকের মুহূর্তে এমন অভিযোগ কেবল শিষ্টাচার বহির্ভূত নয়, এটি একটি গভীর রাজনৈতিক মানসিকতার প্রকাশ। বিএনপি এখানে দেখিয়েছে তারা মনে করে প্রতিপক্ষ এখন এতটাই দুর্বল যে তাকে আঘাত করতে আর সামাজিক বা রাজনৈতিক সীমার প্রয়োজন নেই।
সৌজন্য বোধ দেখানোর প্রয়োজন নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধনহীন, নিগৃহীত, এই বাস্তবতাকে ধরে নিয়ে বিএনপি ভাবছে সৌজন্যের জবাব দেওয়ার দায় তাদের নেই। এই জায়গাটা সবচেয়ে বিপজ্জনক, কারণ সৌজন্যকে দুর্বলতা হিসেবে দেখা মানে রাজনীতিকে শূন্য সম খেলায় নামিয়ে আনা, যেখানে প্রতিপক্ষকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা একমাত্র লক্ষ্য। 21শে আগস্টের ব্যাপার একই জিনিস। বাংলাদেশের ইতিহাস বলে এই মানসিকতা থেকে সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলো জন্ম নিয়েছে। 1975 জন্ম নিয়েছে। 21শে আগস্ট তার নির্মম উদাহরণ। তখনও ক্ষমতায় ছিল বিএনপি জামায়াত জোট। তখন প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে নয়, শারীরিকভাবে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। আজ জানাজার মঞ্চে দাঁড়িয়ে যে ভাষা ব্যবহার করা হলো, সেটি সেই অতীতের সঙ্গে অস্বস্তিকর মিল তৈরি করে। এখানে তারেক রহমানের অবস্থান আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। মায়ের জানাজায় তিনি যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য রাজনীতির ছায়া পড়েনি। তিনি নিজেকে উপস্থাপন করেছেন কেবল একজন সন্তান হিসেবে। বক্তব্য ছিল প্রচলিত, পরিচিত এবং পারিবারিক শোকের ভাষায় সীমাবদ্ধ। রাজনীতির কোনো আক্রমণ, কোনো অভিযোগ সেখানে ছিল না। অথচ একই দল, একই মঞ্চে নজরুল ইসলাম খানের কণ্ঠে আমরা শুনছি প্রতিহিংসার বয়ান। তারেক রহমান এটা জানতেন না? নিশ্চয়ই জানতেন। তার দলে পক্ষ থেকে কি বক্তব্য দেওয়া হচ্ছে তার মায়ের জানা যায়, সেটা তিনি জানতেন না। তার মানে তারও এটাতে অনুমোদন ছিল। এই যে বৈপরীত্য, এটা দেখাচ্ছে যে বিএনপির ভেতরে দ্বন্দ্ব নয়, বরং দলটি সিদ্ধান্তহীন। তারা সুশীল রাজনীতির বা সহনশীল রাজনীতির পথে হাঁটবে না, তারা পুরনো আক্রমণের পথেই ফিরেছে। আরো একটি প্রশ্ন অনিবার্যভাবে সামনে আসে। খালেদা জিয়ার জানাজায় রাষ্ট্রপতিকে দেখিনি আমরা। তিনি আসতে চাননি নাকি তাকে আসতে দেওয়া হয়নি? এই প্রশ্নের উত্তর না থাকলেও প্রশ্নটির অস্তিত্বই রাজনীতির সংকীর্ণতার ইঙ্গিত বহন করে। একজন মৃত রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া, তিনি সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন। তার জানাজায় রাষ্ট্রপতি নিশ্চয়ই আসতে চেয়েছেন, কিন্তু তাকে আসতে দেওয়া হয়নি। জাতীয় নেতার জানাজা যেখানে সার্বজনীন হওয়ার কথা, সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির অনুপস্থিতি একটি খুবই অস্বস্তিকর, শুধু নয়, এটি ভয়ঙ্কর একটা বার্তা দিয়েছে। এটি বলে দিচ্ছে যে শোকের মুহূর্ত এমন নিয়ন্ত্রিত হিসেবে পক্ষ বিপক্ষের ছকে বাঁধা ভয়ঙ্কর রাজনীতি। আবার মঞ্চের দৃশ্যপট দেখুন, তারেক রহমানের পাশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান একটু অস্পষ্ট মনে হয়েছে, অথচ জঙ্গি নেতা নাহিদের জন্য দৃশ্যমান জায়গা নিশ্চিত করা হয়েছে। এটি কাকতালীয় বললে রাজনৈতিক বাস্তবতাকে আপনি অবজ্ঞা করবেন, বরং এটি বোঝাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক কতটা জটিল এবং সেই জটিলতার মাসুল কাকে গুনতে হচ্ছে। এ মাসেই আমরা সংসদ ভবন প্রাঙ্গণে দুজন রাজনৈতিক ব্যক্তির শেষ বিদায় দেখলাম। তুলনা না করেও বলা যায়, খালেদা জিয়ার জানাজায় মানুষের উপস্থিতি ছিল অভূতপূর্ব। দলীয় সমর্থক ছাড়িয়ে সাধারণ মানুষের যে ঢল নেমেছিল, তা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে বিরল। কিন্তু এই জনসমাগমকে যদি বিএনপি তাদের রাজনীতির নিঃশর্ত অনুমোদন ভেবে নেয়, তবে সেটি বড় ভুল হবে। প্রিয় দর্শক, এবার সত্যি সত্যি সেই আলোচিত মহিষী নারীর ভাগ্য বদল হতে যাচ্ছে। জিয়া পরিবার তার পাশে দাঁড়িয়েছে। এক সময়ের বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসেবে খ্যাতি পাওয়া সেই ফাতেমা এখন নিঃসঙ্গ জীবন যাপন করছেন। ম্যাডাম মারা যাওয়ার পর থেকেই তিনি প্রায় একা হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এবার গুঞ্জন উঠেছে তারেক রহমান এবং জিয়া পরিবার সেই ফাতেমার পাশে দাঁড়াচ্ছেন। অনেক ভিডিওতে শোনা যাচ্ছে ফাতেমা বেগমের মেয়ের নাকি সরকারি চাকরি হতে যাচ্ছে। প্রিয় দর্শক, ফাতেমার ভাগ্য ঘুরানোর পেছনে জিয়া পরিবারের এমন অবদান নিয়ে আপনাদের কি মন্তব্য, তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।